ইনফেকশনের সার্ভিলেন্স কিভাবে করব, কেন সার্ভিলেন্স করা হয় এবং কিভাবে করা হয়। প্রথম নাম্বার 1 অবজেক্টিভ কি, provide an endemic and baseline hospital acquired infection rate and information on type of the hospital acquired infection in a particular. কথার মানে কি, মানে হচ্ছে যে যদি আজকে আমরা না জানি যে কোন কোন ধরনের ইনফেকশন আমার হাসপাতালে হয়, if you cannot measure it you cannot stop it. আমি যদি জানি আমার ইউটিআই বেশি হচ্ছে হাসপাতালে একটা ইনফেকশন, তার মানে আমার ক্যাথিটারে গন্ডগোল হচ্ছে। আমি যদি বুঝি আমার ব্যাক বেশি হচ্ছে, তার মানে ইনকিউবেশন বা আমার এয়ার কোয়ালিটিতে স্যাম্পল সেটা খারাপ আছে, সেগুলো দেখতে হবে। নাম্বার 2 in comparison of the hospital acquired infection within and between hospitals. তুই দেখলি হয়তো আমাদের হাসপাতালে যা রেট তার সাথে হয়তো এসএসকেএম হাসপাতালে যে ইনফেকশন রেট সেটা খুব কম, তখন আমরা খোঁজ করব যে ওরা কি কি প্রোটোকল ফলো করে যার জন্য ওদের বা ভাইস ভার্সা। ইন্টারেস্টিং সিনেমার মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট আর বোরিং ক্লাসের মাঝখানে ইন্টারাকশন। তোরা কি সবাই বোর্ডের টাইমার সেট করে রেখেছিস নাকি? তুই 5 মিনিট পরে ঢুকবি, তুই 10 মিনিট পরে ঢুকবি, তুই 15 মিনিট পরে ঢুকবি, আর তুই সবার লাস্টের সময় অ্যাটেন্ডেন্স দেবে সেরকম সময়। চলো নেক্সট, আইডেন্টিফাই দ্য প্রবলেম এরিয়া। Identify the problem area based on which a root cause analysis can be conducted to find out breakdown in the infection problem. কথাটা মানে আমাদের হাসপাতালে যদি আমরা দেখি একটা সিচুয়েশন হচ্ছে, or আজকে কোনো একটা পার্টিকুলার ক্লিনিক্যাল স্যাম্পল মেবি ইউরিন, মেবি স্পুটাম অর ট্র্যাকিয়াল এন্ডোট্র্যাকিয়াল অ্যাসপিরেশন, সেখানে দেখা গেল একটা পার্টিকুলার অর্গানিজমই বারবার আসছে, তো ক্লেবশিয়েলা নিউমোনিয়া। আমরা যখন তার এএসটি করছি প্যাটার্নটা দেখছি মোটামুটি একই। হোয়াট ডাজ দ্যাট? সবাই আরেকবার শোন, অন্য জগতে ছিল ঠিক আছে অবস্থা, ঠিক আছে এত শব্দ করে কিনতে বলি। তো যেটা ব্যাপার হচ্ছে যে ধর আজকে পার্টিকুলার কোনো একটা অর্গানিজম আমার কোনো একটা পার্টিকুলার স্যাম্পল ধর স্পুটাম ধর বা এন্ডোট্র্যাকিয়াল অ্যাসপিরেশন বা ইউরিন সেখানে বারবার আসছে, আমরা আমাদের সবথেকে ফেভারিট স্যাম্পলকে নিলাম ক্লেবশিয়েলা নিউমোনিয়া, সর্বঘটে কাটাই। তাহলে ক্লেবশিয়েলা নিউমোনিয়া যখন বারবার আসছে, আমরা এস অ্যান্টিমাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি টেস্ট করতে গিয়ে দেখলাম যে অ্যান্টিবায়োগ্রাম প্যাটার্নটাও একই রকম। এটার কোনো इससे दिमाग की कोई बाती जरा কি হতে রেজিস্টার তো সবার একই আছে, ধর মানে একই রকম রেজিস্ট্রার প্যাটার্ন, এমন নয় যে বিরাট কিছু রেজিস্ট্যান্স, কিন্তু মোটামুটি এর প্যাটার্নটা একই রকম। মানে এটাও তো সিপ্রোটক্সিসিনের রেজিস্ট্যান্ট, এটাও সিপ্রোটক্সিসিনের রেজিস্ট্যান্ট, এটা কার্বাপেনম সেনসিটিভ, এটাও কার্বাপেনম সেনসিটিভ, এরকম। বল তো বলবি নো টেনশন, কি ভুল হচ্ছে বল। কি হলো আজকে একই অর্গানিজম তুই যদি বারবার পাচ্ছিস এবং যেটা একই রকম রেজিস্ট্রার প্যাটার্ন, মানে হাইলি চান্স সেটা হচ্ছে একটা সিঙ্গেল সোর্স অর্গানিজম আছে, একটা সিঙ্গেল সোর্স থেকে সবার ইনফেকশন হচ্ছে, মেবি ওয়াটার হাই চান্স, অথবা এমন কোনো একটা ডিভাইস যেখান থেকে হচ্ছে। তার মানে আমাকে ওই স্যাম্পলিংটা না করলে ওইটা কিন্তু আইডেন্টিফাই করতে পারি আমি সবার সঙ্গে সঙ্গে সবকটা ইনফেকশন করে দিতে পারি। Provides timely feedback to clinicians, thus reinforce them to adopt best practice. Practice means sir practice तो नहीं करते ही होगा सवाल के सर practice makes a doctor perfect. Practice
জন্য ডাক্তার হবে প্র্যাকটিস মানে কি বলা হচ্ছে আমি যখন একটা জিনিস জানি যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কাকে বলে এটা তো কগনিশন নলেজ এরপরে তো কি হবে তুই জানবি যে আমাকে এটা করলে ওটা আমি থামাতে হবে দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড এন্ড দেন যখন তুই সেটা করলি ফাইনালি সেটা নাম হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে এখানে অনেকেই প্রশ্ন করে প্র্যাকটিস অনেক নেক্সট তাহলে সার্ভিলেন্স কোথায় করব কোন কোন ধরনের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন দেখব কি করবে হু ইজ দ্য অথরিটি পারসন এন্ড এখানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি চারটে জিনিস তার মধ্যে প্রথম কি ওয়্যার টু কন্টাক্ট আমি ওপিডিতে পড়ে আমার বিশেষ লাভ আমাকে কোথায় করতে হবে যে কেন ওখানে পেশেন্ট আসছে কিন্তু যেটা হাই ডিপেন্ডেন্ট ইউনিট সেখানে কিন্তু আমাকে অতি অবশ্যই চেক কেন ওই যে কারণগুলো বললাম লং ডিউরেশন অফ হসপিটাল স্টে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হাই রেট অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এই সমস্ত কারণ কোনগুলো আমরা দেখব পটি ক্ল্যাপসি ব্যাক এন্ড এসএসআই এগুলো হচ্ছে মেইন এছাড়া আরো অনেক কিছু আছে সেগুলোতে এত বেশি ডেথ হয় 3 নাম্বার কি উইল কন্ট্যাক্ট ইনফেকশন কন্ট্রোল নার্স এন্ড ইনফেকশন কন্ট্রোল অফিসার্স ওকে আর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সার্ভিলেন্স কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে যে কোনটার ক্ষেত্রে আমরা বলবো যে ইয়েস এই হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হয়েছে বা এইভাবে অলরাইট নেক্সট তাহলে ডেটা কালেকশন করব ফার্স্টে ডেটা অ্যানালাইসিস করা হবে যে আমরা দেখলাম এখানে এইগুলো এত বেশি আছে অ্যানালাইসিস করা হবে কেন হচ্ছে তারপরে ডেটা ইন্টারপ্রিট করা হবে সেই ডেটা অ্যানালাইসিস করে ডেটা কেন হচ্ছে সেটা বোঝা হলো এবং তারপরে সেটা ডেটা ডিসিমিনেশন করা হলো সব সেই পার্টিকুলার ওয়ার্ডগুলো বলে দেওয়া হলো দেখুন এটার জন্য হসপিটালে এখন ইনফেকশন বাড়ছে তো সুতরাং এটাকে আটকে এই সাইকেলটা চলতে থাকে দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস তুই মোটামুটি একবার হ্যাপি নিউ ইয়ারের সময় করে দিবি তারপরে আবার ক্রিসমাসের সময় কি আরেকটা মনে করলো হ্যাঁ করতে হবে এটা রেগুলার করতে হবে রেগুলার বেসিস চলবে প্রিভেনশন অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন দুটো ইয়ে আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিকশন আর একটা হচ্ছে স্পেসিফিক প্রিকশন দিস ইজ স্ট্যান্ডার্ড প্রিকশন আচ্ছা আজকে একজন হেডমাস্টার মশাই এসেছেন এখন হাই স্কুলে খুব রেসপেক্টেবল পারসন তিনি এসেছেন আর আরেকজন ধর কোনো একটা জায়গায় হয়তো দিয়ে খালটা পরিষ্কার করে সেরকম একটা লোক সে বেচারি মালপোচা করে এসেছে তুই দুজনের ব্লাড স্যাম্পল ড্র করেছিস কোনটা থেকে হসপিটাল অ্যাকোয়ার্ডে এগুলো ব্লাড বর্ন ডিজিজ যেগুলো হয় হওয়ার চান্স বেশি yes right ডিজিজ কখনো কোনো মানুষের মধ্যে কোনো প্রভাব করে না সে ধর্ম দেখে না সে সোশ্যাল স্ট্রাকচার দেখে না তাহলে হসপিটাল অ্যাকোয়ার্ড ব্লাড বর্ন ইনফেকশন যদি হওয়ার থাকে সে হেডমাস্টার মশাই বলতে পারে বুঝে বলতে পারবি না যে ব্লাড ট্রান্সফিউশন হয়েছে না উনি ভর্তি হয়েছিলেন ওনার ব্লাড চলেছে বলতে পারে পারে আর এরও তাই এও কোথাও ভর্তি হয়েছিল সো you do not know which one is infected which one is not. So this is standard precaution all individual all specimen all instrument are infected এটা ধরে আমাদের I repeat all individual all specimen and all instruments potential infection আমি একজনের ক্ষেত্রে গ্লাভস পরলাম না আরেকজনকে দেখে ওই দূরে আসছে ওইখান থেকে আমি গ্লাভস পরে পারলে এখান থেকে ছুঁড়ে দাও আমি ব্লাড দিয়ে দিলাম এরকম ব্যাপারটা প্রত্যেকের ক্ষেত্রে আমাকে প্রিকশন নিতে হবে
ইউজ করা হতো ইউনিভার্সাল প্রিকশন, এখন সেটাকে ইউজ করা হয় না, কারণ সেটা লিমিটেড। এটা আমরা পুরো হোলসাম একটা চিন্তা ভাবনা করছি, তার মধ্যে কি কি আছে? এক নম্বর হচ্ছে হ্যান্ড হাইজিন, তো হাত ধরে পিছে পড়ে। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেটা কি নাম দিই আমরা? পিপিই। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটা কেন? ধর সুন্দর করে তুই একটা ব্লাড টেনেছিস, সেই নিডলটাকে তুই সুন্দর করে ওখানে একটা ফেলেছিস, চলে গেছিস, তোর কোনো বন্ধু আসতে গেল তার পায়ে সে এবার নিডল দিয়ে ঘুরে বেড়াচ্ছে, 2000 পেশেন্টের মধ্যে 4 ব্লাড টেনেছিস, আইডেন্টিফাই করে। তাহলে হসপিটাল অ্যাকোয়ার্ড সরি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টটা অবশ্যই ভালো হবে। স্পিলেজ ডিউটি, কোথাও যদি ব্লাড কালেকশন করতে গিয়ে ছড়িয়ে গেছে, তুই পেশেন্টের হেপাটাইটিস বি জন্য ব্লাড পাঠাচ্ছিস, কিন্তু জানিস না ওই ব্লাডটা থেকে যদি রিঅ্যাক্টিভ হয় সেখান থেকে অন্য পার্সন ইনফেকশন হতে পারে। সো ইউ হ্যাভ টু ক্লিন দ্য স্পেস থ্রু প্রপার ক্লিনিং প্রসিডিউর। ডিসইনফেকশন অফ দ্য পেশেন্ট কেয়ার আইটেমস, পেশেন্টের জন্য যে ইনস্ট্রুমেন্টস বা অন্যান্য যেগুলো আমরা ব্যবহার করেছি সেগুলোকে সঠিকভাবে ডিসইনফেক্ট করতে হবে, তারপরে সেগুলো ইউজ করতে হবে। এনভায়রনমেন্টাল ক্লিনিং, আমি খুব ভালো করে নিজের পার্সোনাল ক্লিনিং করলাম, দিয়ে আমি চারপাশে নোংরা তার মধ্যে বসে থাকি, তাহলে পুরো ক্লিন। রেসপিরেটরি হাইজিন এন্ড কাফ এটিকেটস, এই আজকে আমি মানে একজনকে বলছি, আবার তো সে কোভিড হচ্ছে বলে লোকে দেখলাম আমার মাস্টার্স করেছে, আগে এফেক্টিভলি করছে, খুবই খুব সুন্দর মাস্কে থাকা, না হতে রং, যাই হোক, তাহলে এইভাবে মাস্ক পরে লাভ নেই। এবং একটা কাপ এটিকেটস, আমাদের যেমন সত্যি কথা বলতে কি হয়, কাপ এটিকেটস লোকে কেমন করে করে, আপনি হাঁচুন আমি হাঁচি, দেখি কাটটা কত দিচ্ছে, তাই তো? তো সেটা ব্যাপারটা নয়, কাপ এটিকেটস এইভাবে করতে হবে, সেটা এটা রেসপিরেটরি এটা যে কোনো উন্নত দেশ তার যে নাগরিকদের খুব ছোট বয়স থেকে শেখায়। জাপানে শেখাতে হয় না যে আপনি মাস্ক পরুন, জাপানে খুব ছোট বয়স থেকে যখনই দেখা যায় যে কেউ কোনো বাচ্চা অসুস্থ হয়েছে সে তখন স্কুলে আসে মাস্ক, এটা বেসিক ভদ্রতা। ওকে, আমাদের দেশে কি হয়, আমাদের দেশে আমার একার কেন হবে, আরো পাঁচজনের হবে, নিবে আর নিবে, মিলাবে মিলবে, যাবে না ফিরে। সেফ ইউজ এন্ড ডিসপোজাল অফ দ্য শার্প, আমরা যে শার্প ইনস্ট্রুমেন্টস যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো সঠিকভাবে ব্যবহার করব, আমরা প্রত্যেকটা নিডলকে রিক্যাপ করব, নেভার এভার রিক্যাপ ইউর নিডল, ইউজ করার পরে ওটা রিক্যাপ করতে গেলে গন্ডগোল হয়, ঠিক আছে? যদি একান্তই করতে হয়, কিভাবে করতে হয়, কাজ ছিল না এটা পেনফুল লাইকে পেন দিয়েছি সামনে, হ্যাঁ এটা যদি তুই এবার কি হয়, ধর আজকে নেওয়া হচ্ছে, এরপরে তুই হাসপাতালে তখন এমনি প্রেসার আছে প্রচন্ড, তুই দেখছিস ওই একটা পেশেন্টের ব্লাড টেনেছিস, এমন সময় দেখবি একটা পেশেন্ট ঠিকঠাক করতে করতে এসে ঢুকলো, তুই পেশেন্টকে দেখে বলবি বাবা এই তো ইমার্জেন্সি আসতে না যাচ্ছে, বলে যেই তুই ঢোকাতে গেলি খ্যাচ হয়ে গেল, তখন আধ ঘন্টা ওই পেশেন্ট চুপ, আমি আগে আবার তো এটা হয়ে যাবে। তাহলে কি করতে হবে, আমরা সাধারণত যেটা হয় কালেকশনের পরে সঙ্গে সঙ্গে সেটাকে ডিসপোজ করি। এবার তো মুশকিল হচ্ছে তুই এমন একটা জায়গায় কালেকশনটা করেছিস সেখান থেকে হয়তো অত দূরে পেশেন্ট আছে, মানে সরি পেশেন্ট বলছি ডিসপোজাল ইউনিট আছে, তাহলে কি করতে হবে, তুই কি এইভাবে নিয়ে যাবি, এভাবে আরে ঠিক আছে আমার তো লাগবে না, তাহলে কি করতে হবে, তখন এটাকে আমাকে ক্যাপ করতে হতে পারে। কিভাবে করতে, তখন একটা সার্ফেসের মধ্যে রেখে দেবে এবং তারপরে নন টাচ টেকনিকে ওটাকে ক্যাপ, তুই যদি ওটাকে এইভাবে যখনই আরেকটা হাত তুই লাগাবি দেখবি চান্স হবে, তোর এই হাতে তো হবে না, ডমিনেন্ট হ্যান্ডে কিছু হবে, কিন্তু নন ডমিনেন্ট হ্যান্ড যেটা গাইড করছে সেটা হচ্ছে প্লেন এন্ড সিম্পল, সেটা সেভাবে এটা মাথায় ঢুকলো সবার। অলরাইট, দেখি এবার এরপর কি আছে ছবিতে। তাহলে হ্যান্ড হাইজিন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট মেজার, কেন?
আমরা যা কিছু দান করি হাত থেকে না, কেউ পায়ে করে কিছু দিই না, আমরা সব হাতে দিই। এমনকি ইনফেকশন, আমাদের যে কটা পেশেন্টকে আমরা কেয়ার করি, আমাদের হাতের সেই ব্যাকটেরিয়াল ফ্লোরাই একটা পেশেন্টের। সুতরাং হ্যান্ড হাইজিন ইজ দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট। আমি একটু সরকারি হাসপাতালে কিছু কাজ করেছি, সেখানে যখন দেখা গেল যে কোভিড হলো, হঠাৎ করে দেখা গেল গ্রাম পজিটিভ সেপ্টিসিমিয়া হাঁ করে পড়ে। কি করে পড়লো? ম্যাজিক, কিছুই ম্যাজিক। আগে কি হতো, পেশেন্ট একবার দেখছে, এই পেশেন্টকে দেখে আবার এই পেশেন্ট, তারপর একবার নাক মুছে দিয়ে পরের পেশেন্ট, তারপরের পেশেন্ট, তারপরের পেশেন্ট। এইবারে যেই হলো কোভিড হলো, তখন তো বুঝতে পারছে না ইনফেকশনটা হচ্ছে কোথা থেকে। এক নম্বর হচ্ছে পেশেন্টের কাছে যতক্ষণ যাচ্ছে এইটুকু করেই এবার নিয়ে সরেছে, একবার পিছি গঙ্গা জল ছিল সে নিয়ে নিচ্ছে মানে স্যানিটাইজার, তারপর আবার পরের পেশেন্ট, আবার পিছি, আবার পরের পেশেন্ট, এরকম করে পরপর চলতে থাকে। তাতে আলটিমেটলি জিনিসটা যেটা দাঁড়ালো, দে অ্যাকচুয়ালি মেইনটেইন দ্য হ্যান্ড হাইজিন, এবং শুধুমাত্র সেই হ্যান্ড হাইজিনের জন্য দেখা গেল হাঁ করে গ্রাম পজিটিভ সেপ্টিসিমিয়া। তাহলে বোঝা গেল কে দিচ্ছিল, কার হাত থেকে ইনফেকশনটা আসছে। ব্রিলিয়ান্ট স্যার। তাহলে এই প্রশ্নটা বারবার করা হয়, হ্যান্ড রাব। আচ্ছা বাই দ্য ওয়ে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সেকশনে হ্যান্ড ওয়াশিং এটা কিন্তু প্রত্যেককে জানতে হবে। যাকে খুশি করে দেখাতে বলতে পারে, পরীক্ষাতে লিখতে বলতে পারে, ওরালে দেখাতে বলতে পারে, এমনকি ভাইভাতে বলতে পারে। নিষ্কৃতি নাই একদম ঠিক। আমার ক্লাসটা কিছুটা একটা তাহলে ডিউরেশন হচ্ছে কত? 20 টু 30 সেকেন্ডস। কেউ বলবি না বাবা 5 সেকেন্ড 10 সেকেন্ড, ডিউরেশন হচ্ছে 20 টু 30 সেকেন্ডস। বাস্তবে 2.3 সেকেন্ডসে করে ফেললেও এটা কিন্তু বলতে হবে 20 টু 30 সেকেন্ডস। ওকে, অ্যাডভান্টেজ আফটার ফ্রম দ্যাট ইট গেটস ইভাপোরেটেড অফ ইটস ওন। ঠিক আছে, আর ডিউরিং রুটিন পেশেন্ট কেয়ার অ্যাক্টিভিটিস অর টেকিং রাউন্ডস যেখানে হ্যান্ড ওয়াশিং করা সম্ভব হচ্ছে, তার মানে 20 টু 30 সেকেন্ডস কিন্তু রাখতে হবে। তারপরে কারণ ওইটা পুরো হাতে নিয়ে স্যানিটাইজার থই করছে, সেই অবস্থায় কিন্তু আরেকজন করতে হবে। তাহলে এটা এয়ার ড্রাই করতে হবে, তারপরে নেক্সট। ওকে, এটা এই ধরনের ইউটিলিটি আছে। সেটা হচ্ছে প্রথম কথা 20 টু 30 সেকেন্ডসের মধ্যে ওই যে অ্যালকোহলিক যে অ্যান্টিসেপটিক এফেক্ট সেটা কাজ করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা সেটা ড্রাই হবে। আর 3 নম্বর হচ্ছে এটা কেন দেওয়া হচ্ছে, তুই একটা বিজি ওয়ার্ডে কাজ করছিস, একটা পেশেন্ট দেখি পরের পেশেন্ট কামড়াচ্ছে, তুই দাঁড়া হ্যান্ড ওয়াশিং করে আসছিস, আবার করছিস পরের পেশেন্ট দাঁড়া আবার হ্যান্ড ওয়াশিং করে আসছিস। ঠিক আছে, হাতের চামড়া হাত ধুয়ে পড়ে যাবে, তারপর পেশেন্ট মেরে চামড়া ধুয়ে তাহলে দুটো কোনোটাই করে। এইবারে হচ্ছে হ্যান্ড ওয়াশ। Which one is better, hand washing or hand rub? যদি হ্যান্ড রাবটাই হতো তাহলে আমরা প্রত্যেকই গায়ে স্যানিটাইজার মেখে ঘর চলে আসতাম, নলে চান করতে না করতে বাবা মা এই চামড়া দিয়ে। তো সেই যে জায়গাটা সেখান থেকে তাহলে কি হতো, এবারে হ্যান্ড ওয়াশিং এর সময় আমাদের একটা অ্যান্টিমাইক্রোবিয়াল সোপ ব্যবহার, ভালো অ্যান্টিমাইক্রোবিয়াল সোপ, সেটা ইউজ করতে হবে 40 টু 60 সেকেন্ডস। তাই তো, কতক্ষণের জন্য? আচ্ছা, এখানে সার্জিক্যাল হ্যান্ড স্ক্রাব হচ্ছে 4% ফ্লোরেসিডিং, ডিউরেশন হচ্ছে 3 টু 5 মিনিটস প্রায়র টু এ সার্জিক্যাল প্রসিডিউর। তার মানে তিনটে জিনিস হলো, একটা হ্যান্ড রাব, একটা হচ্ছে হ্যান্ড স্ক্রাব, একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। তাহলে সার্জিক্যাল হ্যান্ড স্ক্রাব কেন? 4% ক্লোরহেক্সিডিন দিয়ে হচ্ছে 3 to 5 minutes, not only 1 minute, 40 to 60 সেকেন্ড নয়, এটা 3 to 5 minutes ধরে লাগছে। কোন ক্ষেত্রে? অপারেশন। আমার হাই লেভেল ডিসইনফেকশন লাগবে, নইলে আমি অপারেটিভ ফিল্ডে যদি আমার হাত থেকে কিন্তু ইনফেকশন দেখতে পাই। ঠিক আছে, so these are the 5 moments of hand hygiene.
ভীষণ ইম্পর্টেন্ট। Number one, before touching a patient, before a procedure, after procedure, after touching patient, after touching patient সারা। তাহলে before touching patient, after touching patient, before procedure, after procedure, আরেকটা কি পড়ে সারা। তাহলে এই স্টেপগুলো কিন্তু খুব ভালো করে প্রত্যেককে জেনে রাখতে হবে। তাহলে পাম টু পাম, ব্যাক টু পাম, থাম, ব্যাক অফ দ্য ফিঙ্গার, ইন্টারলেস, স্ক্রাবলেস। এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট যেটা প্রথম, সেটা হচ্ছে যে হ্যান্ড রাব আমরা নিলাম। শেষে কি হয়, সবাই যেটা যখন তাদেরকে দেখাতে বলা হয়, যেটা খুব কমন মিস্টেক, সোজা সবের উপর হালকা ধুলো, স্মার্টলি জাস্ট সেট করে দিলে হাতে করে করা উচিত হবে। কেন? সাধারণত কি করে, এলবো দিয়ে অথবা দেখ যেটা দিয়ে টাওয়াল তোকে প্রোভাইড করছে সেই টাওয়ালটা দিয়ে দিবে। পিপির মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে কি রয়েছে, গ্লাভস রয়েছে, হেভি ডিউটি গ্লাভস রয়েছে, সার্জিক্যাল মাস্ক রয়েছে, N95 রেসপিরেটর রয়েছে, প্লাস্টিক অ্যাপ্রন রয়েছে, লিনেন গাউনস রয়েছে, ডিসপোজেবল গাউন রয়েছে, কভার গোটাটা কভার করার মতো রয়েছে, গগলস রয়েছে, ফেস শিল্ড রয়েছে, ক্যাপ, শু, গামবুট এন্ড শু। আমাদের সব করতে হতো, গোটা হ্যাজমাত স্যুট করতে হতো ডিউরিং টাইম অফ কোভিড। তো পিপি যখন করা হয়, পিপি দুটো স্টেপ আছে, একটা হচ্ছে ড্রয়িং এবং কফি। আচ্ছা, এর মধ্যে গ্লাভসটা কোন কোন ক্ষেত্রে করা হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করা হয়। প্রোটেক্ট বোথ পেশেন্ট এন্ড হসপিটাল কেয়ার, হসপিটাল ওয়ার্কার্স তারা প্রত্যেককে, কেন পেশেন্টের থেকে হসপিটাল ওয়ার্কার্স এর থেকে, আর হসপিটাল ওয়ার্কার্স এর থেকে পেশেন্টের থেকে, তাহলে এটা আটটা ইন্ডিকেশন কিছু কোথায় কোথায়, বিফোর একটা স্টেরাইল প্রসিডিউর, অ্যান্টিসিপেশন অফ আ কন্টাক্ট উইথ ব্লাড এন্ড বডি। তাহলে আমাকে বল, ব্লাড টানা এবং আইভি চ্যানেল করার সময় গ্লাভস পরা উচিত কি উচিত? Definitely spillage is there. As a part of contact precaution, patient কে যখন টাচ করা হবে তখন যাতে তোমার হাতের কোনো ফোড়া ওনা যায় না লাগে বা ওনার ফোড়া তোমার হাতে না আসে। লাস্ট, হেভি ডিউটি গ্লাভস, কেন? এটা হচ্ছে খুব টাফ, শার্প ইনজুরি যেগুলো মেডিকেল বায়োমেডিক্যাল রেসপেক্ট, সেগুলোর জন্য হেভি ডিউটি গ্লাভস। তাহলে কখন গ্লাভস আমরা রিমুভ করব, খুলে দেব? as soon as the gloves is damaged, gloves যদি ছিঁড়ে যায় সেটা কেউ ধরে রাখতে পারবে। সেকেন্ড, gloves are meant for single use, mind it, ঠিক আছে? আমি এই গ্লাভস আমি আমার প্রথম ইন্টার্নশিপে করেছিলাম, সেই স্মৃতিতে আমি আমার কি বলে 40 বছর পরে সেই গ্লাভসটা ব্যবহার করব, এটা কিন্তু সিঙ্গেল ইউজ। where there is indication for hand hygiene, এবার আপনি জিজ্ঞেস করুন where is the indication for hand hygiene, আমার आंसर হবে everywhere, তাই তো? ক্লিনিক্যাল সিচুয়েশন যেখানে যেখানে গ্লাভস রেকমেন্ডেড নয়, that is routine patient care activity, if there is no anticipated risk, তুই যদি আজকে ওপিডি তে পেশেন্ট দেখছিস, তুই গ্লাভস পরবি দরকার, কারণ ওখানে তো রক্ত বেরোনোর কোনো কথা নেই, until and unless you have some fight, তাই তো? Example, measuring the blood pressure, temperature while administering medication, or during maintenance of IV cannula, during dressing and supporting the patient, ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, writing the patient case sheet, wow, patient case sheet যখন লেখা হচ্ছে তখন যদি এটা হয়, ইন্টার্নশিপের সময় অনেকেই দেখেছে তারা পেশেন্টকে খালি হাতে জেলকো করছে আর গ্লাভস পরে তার পেশেন্টের মেডিসিন দিচ্ছে, উল্টোটা হয়। So gloves is not a substitute for hand hygiene, মানে এমার্জেন্সি প্রসিডিউর আছে হাত ধুতে হবে গ্লাভস পরে নে, এটা কিন্তু মাইন্ড
ওকে হ্যান্ড হাইজিন বিফোর গ্লাভস ইউজ আবার গ্লাভ ইউজের পরে হ্যান্ড ওয়াশ করতে হবে ডেফিনেটলি চেঞ্জ the glove should be worn for single patient care activity ওই পেশেন্ট এবার গ্লাভস মাস্ট বি চেঞ্জ বিটুইন পেশেন্ট কন্টাক্টস মাইন্ড একটা পেশেন্টের পরে আরেকটা পেশেন্টে যখন যাব তখন কিন্তু গ্লাভসটাকে আমাকে চেঞ্জ করে যেতে হবে দিস ইজ দ্য আইডিয়াল রুল ওকে নো হ্যান্ড হাইজিন ওভার দ্য গ্লাভ হ্যান্ড এই কথাটা কেন বললাম সমস্ত বিতর্ক এরাতে ক্লিয়ার করে দিলাম অনেকেই বলে যে কেন তারা কোনো কিছু গ্লাভসটা খুলতে হবে না এর উপরই দুবার ওই ক্লোরহেক্সিডিন মেরে নেবে ব্যাস কাজ হয়ে no you have to change the gloves then you have to perform the hand wash then you can move to the next okay gloves কি করে পরতে হবে প্রথমটাকে আমরা একটা সাইড ধরে পরলাম কিন্তু দ্বিতীয়টা যখন আমরা পরব তখন অ্যাভয়েড টাচিং দ্য ফোরাম স্কিন যখন সেকেন্ড বার যেটা পরা হবে তখন কিন্তু এইখানে আর্মের কোনো স্কিনের সাথে ইয়ারটা কন্টাক্ট এইভাবে এবার যখন ডফিং করব প্রথমটা গ্লাভ হ্যান্ড এইভাবে খুলে ফেলে দিই কিন্তু দ্বিতীয়টা আমরা খুলব কি করে তখন এইভাবে গ্লাভসটার ভেতরে আঙুল ঢুকিয়ে আমাকে ইনসাইড আউট করে দেব বোঝা গেল জিনিসটা প্রথমটা তো গ্লাভ আমার দুটোই পড়ে আছে আমি তাহলে একটা টেনে খুলে বের করতে পারবো অসুবিধা নেই এই আমি স্কিনের সাথে আমরা কন্টাক্ট করব ঠিক আছে ওকে ফাইন এটা কি এরপরে যখন আমার এইটা খুলতে হবে তখন তো আমাকে এটা ধরতেই হবে কিভাবে ধরব তখন যেটা হবে আমার এই হচ্ছে গ্লাভস এটাকে ধরি না এটা গ্লাভসের কভার হবে তাহলে আমি এইখান দিয়ে আমি ফিঙ্গারটা ইনসার্ট দিয়ে এটা ইনসাইড আউট করব সো দিস ইজ দ্য অ্যাক্টিং পারফেক্ট গ্লাভস তাহলে পিপিএ এর দুটো আছে একটা সার্জিক্যাল মাস্ক আছে একটা রেসপিরেটর আছে সো দিস ইজ সার্জিক্যাল মাস্ক এটা তিনটে লেয়ার থাকে এটা সাধারণত some protection from the respiratory secretion or own when carry the patient with droplet infection কিন্তু এইটা যেটা আছে আচ্ছা লেয়ার গুলো একটু দেখেন আউটার ফ্লুইড রিকারেন্ট লেয়ার মিডল ফিল্টার লেয়ার আর ইনার হাইড্রোফিলিক লেয়ার আচ্ছা হাইড্রোফিলিক লেয়ারটা ভেতরে কেন থাকে হোয়াট ইজ ময়েশ্চার সাধারণত আমাদের নাকে যখন ওটা বাঁধা থাকে ফর আ লং টাইম আমরা ঘেমে যাব সেটাকে অ্যাবজর্ব করার জন্য ইনার হাইড্রোফিলিক লেয়ার আছে মিডল লেয়ারটা কাজ করছে ফিল্টার হিসেবে আউটার লেয়ারটা কি করে ফ্লুইড রিপেলেন্ট মানে হাইড্রোফোবিক কেন পেশেন্ট গেছে গেছে তুই দেখতে গেলি সঙ্গে সঙ্গে মিসাইলের মতো লক্ষ লক্ষ এরোসল ধেয়ে আসছে তাহলে কি হবে সেটা সঙ্গে সঙ্গে বাইরেটা ফ্লুইড রিপেলেন্ট লেয়ার রিপেল করে সেই লেয়ারটা অফ করে এবার কিছু ভেতরে ঢুকে পড়েছে কাবাডি 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 তখন কি হবে মাঝখানে আমার আরেকটা লেয়ার আছে যে লেয়ারটা হচ্ছে ওইখানে তারা আর আমার যা সিক্রিশন হচ্ছে রেসপিরেটরি সিক্রিশন সোয়েট সেগুলো কোন লেয়ার অ্যাবজর্ব করছে hanging mask this is strongly discouraged কানে দুলের মতো ঝুলছে মাস্ক সেটা কিন্তু একদমই চলবে ওকে হ্যান্ড হাইজিন ফলো করতে হবে আর আচ্ছা এইখানে একটা জিনিস আছে যখন N95 আচ্ছা why does it call N95 95% কি হবে 95 কেন বলছে 95% মানুষ বিশ্বাস করতে পারে না বলো 95% অর্গানিজমকে আটকে খুব কাছাকাছি গেছে কিন্তু অর্গানিজমের কিছু ক্রাইটেরিয়া আছে মানে ফাঙ্গাসকে আটকাতে পারবে ভাইরাসকে পারবে মনে হচ্ছে আচ্ছা গুড ট্রাই আর কেউ কিছু বলবি ভালো বলেছে প্রথমে তোদেরকে জানানোর জন্য বলে দিই N95 মাস্ক কিন্তু আমাদের মানে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছি আমাদের জন্য ডিজাইন করা হয়নি এটা করা হয়েছিল যখন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে যখন ডাস্ট যখন হচ্ছে বিভিন্ন পার্টিকেলস এগুলো যেগুলো সিমেন্ট কোম্পানি
বা এমন কিছু কোম্পানি যেখানে জুট তৈরি হয়, এই সমস্ত জায়গায় যাতে এটা লাংসে গিয়ে জমা হয়, যেগুলোকে বলা হয় অকুপেশনাল লাংস ডিজিজ, সেই ডিজিজের জন্য এগুলো ডিজাইন করা হয়েছিল। কোভিড-19 আসার অনেক আগে, যখন মানে 2016-17 সেই রকম সময় আমি অ্যাক্টিভলি N95 মাস্ক পরা দেখেছি, কারণ তখন আমি কাজ করছিলাম একটা এরকম যেগুলো হাই রিস্ক যে অর্গানিজম যেগুলো থাকে সেগুলো তখন। এবার প্রশ্ন হচ্ছে, কোভিডের সময় সবাই জানতে পারলো এই মাস্কটা কি বললে নাকি মাস্কটা শরীরের যে কোনো একটা জায়গার সাথে মামুলি মতো যদি অ্যাটাচ থাকে তাহলেই কোভিড-19 তে রোগ হয়। তো যাই হোক, সেটা হয়। কিন্তু কথা হচ্ছে যে এটা মাস্ক যারা করেছে তাদের ক্ষেত্রে দেয়ার ইজ সাম প্রোটেকশন, ডেফিনেটলি সাম প্রোটেকশন। এবার কেন? অনেক সোশ্যাল মিডিয়ায় বড় বড় যোদ্ধা আছেন, তারা বলছিলেন ভাইরাসের সাইজটা খুব ছোট, এইখানে মাস্কের যে পোরগুলো আছে সেগুলো সাইজ অনেক বড়। তারাই উত্তর দিয়েছিল কেন এটাকে N95 বলা হয়, কারণ 0.3 মাইক্রন তার বেশি যতগুলো পার্টিকেলস আছে তার মধ্যে 95% এর উপরে, 0.3 মাইক্রনের উপরে যদি 99% যে মাস্কটা ঢুকে দিতে পারবে তার নাম হচ্ছে N95, আর 0.3 মাইক্রনের উপরে 100% যে ঢুকে দিতে পারবে তার নাম N100। এই তো ব্যাপার, যত হায়ার জায়গায় কাজ করবো আমার তত বেটার মাস্ক। গল্পটা হচ্ছে এটা, কথা হচ্ছে ভাইরাসের সাইজ সত্যি সত্যি এই মাস্কের যে হোলগুলো আছে তার থেকে ছোট, তাহলে আমরা বাঁচবো কি করে? কথা হচ্ছে ভাইরাসটা তো বাবা একা আসে না, ভাইরাস ঘুরে ঘুরেও আসে, ভাইরাস গাড়িতে চলে আসে। গাড়িটা কি? এরোজল। তো এরোজল যখনই আসছে, এরোজলের সাইজ তো 0.3 মাইক্রনের থেকে বেশি, তার মানে কি হবে? এবং তারপরেও যদি কিছু ভাইরাস আমাদের সিস্টেমে ঢুকে আমাদেরকে ইনফেক্ট করার জন্য ধর 1000 ভাইরাল পার্টিকেল তো এখান থেকে দেখা যাচ্ছে 300 পার্টিকেল, তাহলে বেসিক্যালি আমার বডি কিন্তু অলরেডি একটা টু সাম এক্সটেন্ট ইমিউনিটি ভোগ করছে। বোঝার জিনিসটা সেই কারণের জন্য কি করা হয়, যখন মাস্কটা পরেছে, এবারে কি হচ্ছে, তুই মাস্ক পরেছে, মাস্কটা টাইট হয়েছে কিনা বুঝতে হবে। N95 পরলে যারা প্রথমবার পড়ছে তাদের একটু মনে হয় যে একটু নিঃশ্বাসের অসুবিধা, এটা চেক করে নিতে হবে কোন জায়গা থেকে বের হচ্ছে কিনা। সিল চেক করো, সিল চেক না করলে হবে। তাহলে যেহেতু সামনের দিকে আমাদের সব এরোজলগুলো এসে লাগবে, স্বাভাবিক ব্যাপার আমি এখানে হাত বোলাবো, নাক চুলকাতে ইচ্ছে করলে আমি এখানে চুলকাবো। সেকেন্ড কি, আনটাই দা লোয়ার নট ফার্স্ট, আগে নিচেরটা খুলতে হবে তারপর উপরেরটা। কেন? তুই যে মুহূর্তে উপরেরটা খুলবি তো ফট করে ঝুলে যাবে, তাহলে কি হবে, যখন এটা হবে সঙ্গে সঙ্গে কন্টাক্ট হয়ে যাবে। তোকে আগে এটা রিমুভ করে এটা ধরে সোজা ফেলতে হবে। এখন আবার আরো বেটার হচ্ছে কানের সোজা এখান থেকে খুলে ফেলে দিতে। This is the recipe. Okay. Okay. Outer layer, middle layer, এই একই জিনিস এটা আসছে। তাহলে এখানে প্রোটেক্টিভ বডি ফ্লুইডের প্রোটেকশন কি করে হবে? স্বাভাবিক ব্যাপার, আমরা যেটা তোরা পাওয়ার জন্য এখন পড়াশোনা করবি এবং পাওয়ার পরে আর করবি না এখন, ঠিক আছে? দ্য ডক্টরস কোড পাওয়ার জন্য এত পড়াশোনা পাস করার পর যখন ইন্টার্নশিপ করবে তখন গিয়ে দু নম্বর হচ্ছে তাহলে ল্যাব কোটস, প্লাস্টিক অ্যাপ্রনস, ডিসপোজেবল গাউনস, কভারঅলস। ওকে, এখানেও কিন্তু ডনিং এবং ডফিং দুটো ইয়ে করা আছে, ঠিক আছে? গাউন কি করে ডনিং করতে হয়, গাউন কি করে ডফিং করতে হয়, সেই জায়গাটা খুব ভালো করে। Do not touch the front part of the gown, একই কারণে, কারণ আমাদের যে বডি ফ্লুইডটা যেটা মিক্সচার হচ্ছে সেটা কোথায় এসে লাগে, সামনের দিকে লাগে, তার মানে আমি এখানে কোনো হাত দেব না। সেকেন্ড কি আছে, unfasten the gown ties, taking care of the sleeves, do not touch the body when reaching for the ties। এখান থেকে আমার যে স্লিভ আছে সেটা কিন্তু আমার বডিতে লাগবে, সোজা এখান থেকে যেখানে পার্টিকুলার জায়গায় নটস আছে সেই নটস গুলো। এরপরে কি করতে হবে,
the gown away from the neck, হাত দিয়ে আমাদের গাউনটাকে ধরে আস্তে করে যেমন করে ক্লোজ ছাড়ে সেইভাবে ছাড়াতে হবে। স্যার আমরা কেউ কোনোদিন ক্লোজ ছাড়িনি, তাহলে টাচিং ইনসাইড দ্য গাউন অনলি, তাহলে আমি কিন্তু গাউনের ভেতর যদি আমাকে খুলতে হয় তাহলে হয় আমাকে প্রথমে এতটা খোলার পর আস্তে আস্তে হাতটাকে বের করে আনতে, তার মানে আমি কখনো এইভাবে বের করব, আমি ইনসাইড আউট করব, ঠিক আছে? টার্ন দ্য গাউন ইনসাইড আউট এন্ড রোল ইট ইনটু আ বান্ডল, কারণ ভেতরের দিকটা আমার বডি কন্টাক্টে ছিল, তো সুতরাং এটা ইনফেক্টেড হয়, এটাকে বান্ডল করে আমি সোজা ব্যাগে দিচ্ছি। আর অতি অবশ্যই রিমুভালের পর হ্যান্ড হাইজিন পারফর্ম করতে হবে। সো এবার তো হেপাটাইটিস বি তুই কখনো কারো একটা ব্লাড টানতে যাচ্ছিস, ইউ শুড ওয়্যার আ গগলস। কেন? যদি কোনো স্প্ল্যাশ হয় সেখান থেকে কিন্তু ইনফেকশন, বুঝলে? সো এই সমস্ত ক্ষেত্রে I would suggest that you should wear goggles. এবার গামবুট, কেন? গামবুট দুটো জায়গায় পড়ে, যেখানে সাপের ভয় থাকে আর যেখানে ইনফেকশন হয়, তাই তো? তাহলে হাসপাতালে কেন পড়বো? হাসপাতালে গামবুট পরা হবে যেখানে সাপ ইনজুরি হয়েছে। গামবুট কেন ধরে? যেখানে কোনো কারণে সাপ যদি কামড়ায় তাহলে সাপের দাঁতটা বসে, ঠিক সেরকম তুই একটা সার্জিক্যাল ওয়ার্ডে কাজ করছিস, সেখানে যেখানে সেখানে হয়তো তোর ইয়ে পড়ে আছে, কি বলে, নিডল পড়ে আছে, বিশেষ করে যারা ওই ওয়েস্টগুলো তুলতে যায় তাদের ক্ষেত্রে হেভি ডিউটি গ্লাভস, মানে যেখানে নিডলটা হেড করতে পারবে না আর পায়ে নিডল তুলবে, সেই কারণে তাদেরকে দিতে হয় গামবুটটা হেভি ডিউটি। আচ্ছা, টনিং এর ক্ষেত্রে দেখে নাও খুব ভালো করে, ফার্স্টে গাউন, সেকেন্ডে আসছে মাস্ক, তারপরে আসছে গগলস, তারপরে আসছে গ্লাভস, ঠিক আছে? এটা হচ্ছে ডনিং। ডফিং এর সময় আগে গ্লাভস, তারপরে ফেস শিল্ড, তারপরে গাউন, তারপরে মাস্ক। প্রত্যেকটা কারণ আছে। আমি যখন করছি তখন তুই যদি আগে গ্লাভসটা পরে নিস তাহলে তারপর তুই যা যা টাচ করবি গ্লাভসটা পরে নিবি, তাহলে তুই গ্লাভসটা পরবি সবার আগে। এবার এক্ষেত্রে কেন গ্লাভসটা সবার আগে পরবো? কারণ ওটাই সবথেকে কন্টামিনেট, তুই ওটা দিয়ে তুই যেখানেই টাচ কর সেটা আরো ইনফেকশন, তাহলে আগে সেটাকে নিবি। কারণ নেক্সট এতক্ষণ আমার ফেসটা রক্ষা করেছে কে? ফেস শিল্ড বা গগলস, এটা আছে, সেটাকে নিবি। ওটা তো কভারড আছে, ওই ক্ষেত্রে তুই যখন পেছনটা ধরে খুলবি তার মানে সামনে থেকে সে কোনো ইনফেকশন নেই, তো আমি এটা রিমুভ। 3 নাম্বার আছে গাউন। গাউন যখন আমি খুলছি তখন আর কোনো অসুবিধা নেই, গাউনের সময় আমি ইনসাইড আউট করে খুলছি, আমার হাত গাউনকে টাচ করছে। লাস্ট যে আমার সবথেকে এতক্ষণ আমি যতক্ষণ এগুলো খুলছি তখন তো স্প্রে হচ্ছে, কোমাইন তৈরি হচ্ছে, যখন অ্যারোসল তৈরি হতে পারে, সেটার থেকে লাস্ট পর্যন্ত আমাকে কি রক্ষা করে যাচ্ছে? মাস্ক। লাস্টে আমি মাস্ক, এই যুক্তিতে আমি বলছি। ওকে, এমন নয় যে বলেছে যে ইনি মিনি মাইনি ও করেছে যে বলেছে টোটালি চল তুই আগে। ওকে, লার্জ ভিলেজ ম্যানেজমেন্ট, তার মধ্যে যদি লার্জ স্পিল হয়, আচ্ছা হোয়াট ইজ দ্য disinfectant we use for spill management? Freshly prepared hypochlorite solution. কি সলিউশন করা হয়? freshly prepared hypochlorite। যদি স্মল স্পিল হয়, যদি 10 সেন্টিমিটারের কম সাইজের হয় তাহলে 0.05%, আর যদি 10 সেন্টিমিটারের বেশি হয় তাহলে 0.5%। কতক্ষণ রাখতে হবে? মিনিমাম কন্টাক্ট টাইম কতক্ষণ? 10 মিনিটস। কতক্ষণ? 10 মিনিটস। ভেরি গুড। ট্রান্সমিশন প্রিকশন কি কি লাগবে? ট্রান্সমিশন কি কি ভাবে হতে পারে? ট্রান্সমিশন কি কি ভাবে হতে পারে? কন্ট্যাক্টের থ্রু দিয়ে হতে পারে, ড্রপলেটের থ্রু দিয়ে হতে পারে, আর কিভাবে হতে পারে?
এয়ারবর্ন। তাহলে তিনের জন্য তিন রকম হতে হবে। নাম্বার 1, যখন ডাইরেক্ট ট্রান্সমিশন হচ্ছে from one person to other person without a contaminated intermediate object or person, আর indirect transmission মানে through a contaminated intermediate object মানে cloth, patient care device, environmental surface, human or person। জিনিসটা কি হবে? ওই আবার আমাদের টিউবারকুলোসিস পেশেন্ট, একটা টিউবারকুলোসিস পেশেন্ট বসে আছে, আরেকজন টিউবারকুলোসিস নন টিউবারকুলোসিস পেশেন্ট। এই পেশেন্টের গায়ে আচ্ছা সে দিল কেশ, এই পেশেন্টের পিটি হয়ে গেল। তাহলে এটা কি? দিস ইজ ডাইরেক্ট ট্রান্সমিশন। কোভিড-19 হয়েছে, গায়ে হেঁচে দিল, ডাইরেক্ট ট্রান্সমিশন। এরপরে কি হলো, ধর আজকে কোভিড-19 হয়েছে, পেশেন্ট নাক মুছেছে, দিয়ে এই দরজাটা খুলেছে, বা নাক মুছছিল সেরকম সময় ঢুকে গেছে। আরে দাদা কতদিন পর দেখা, তাহলে এরপরে তুমি যখন ওটা তো যদি নাকে কাজ করে, তার মানে এটা একটা ইনোভেশন হচ্ছে। সো দিস ইজ আরেকটা কোনো জায়গা, সারফেস হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে, এমনকি পার্সনও হতে পারে। ধর ও তোকে হ্যান্ডশেক করেছে, তুই কি করলি, তুই হাত হ্যান্ড ওয়াশিং না করে তুই নিজের হাতে দিলি না, নিজের নাকে দিলি না, তুই গিয়ে কি করলি, অন্য একটা পেশেন্টকে কেয়ার দিতে শুরু করলি, সেখানে কি ওই পেশেন্টের মতো। সো দিস ইজ ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট ট্রান্সমিশন এন্ড ইনডাইরেক্ট। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম অনেকগুলো আছে, তার মধ্যে এমআরএস এর নাম তোরা জানিস, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, কার্বাপেনম রেজিস্ট্যান্ট এন্ড্রোকক্কাস, অনেক কিছু আছে, ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট আছে, আর এন্টেরিক্যালি ট্রান্সমিটেড হেপাটাইটিস ভাইরাস, এটা ফিকো ওরাল রুটে ট্রান্সমিটেড হয়। দুটো আছে, কি কি? হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই। ঠিক আছে? এজেন্ট অফ কনজাংটিভাইটিস, আগের ক্লাসে লাস্টের দিকে তোদের সবার হয়ে গেছে, তাই তো? সেটা হচ্ছে অ্যাডেনোভাইরাস, মনোকক্কাস আর কি ক্লামাইডিয়া। কন্টাজিয়াস ইনভেশন মানে অ্যাবসেস, ইনফেক্টেড আলসার, স্ট্যাফিলোকক্কাস থাকে, বিশেষ করে যদি হার্পি সিমপ্লেক্স ভাইরাস থাকে, এগুলো কন্টাক্ট থেকে হয়। স্কিন ইনফেকশন, স্কেবিস, হাতে এরকম খাঁজে হয়, সারকপটিস স্কেবি দিয়ে হয়। প্যারাসাইট, এক্টোপ্যারাসাইট, নট এন্ডোপ্যারাসাইট, এক্টোপ্যারাসাইট। এজেন্টস অফ ডায়রিয়া, ডায়রিয়া কোন কোন ভাইরাস করতে পারে বাবা? হ্যাঁ, আমি ভালো করি। আর অ্যাস্ট্রোভাইরাস, অ্যাডেনোভাইরাস, নোভাইরাস, স্যাটোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এমনকি কোভিড-19 পর্যন্ত ডায়রিয়া। Anything that disrupts the normal bacterial flora can cause them. Okay, very good. আচ্ছা, এর মধ্যে রোটা ভাইরাসের ভ্যাকসিনটা এখন আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে চলে এসেছে। আমরা কারণ রোটা ভাইরাসে আমাদের প্রচুর বাচ্চা মারে। তাহলে ইনফেকশন কন্ট্রোল মেজার কি কি হলো? নাম্বার 1, হ্যান্ড হাইজিন, পিপিই, সিঙ্গেল ইউজ পেশেন্ট ডেডিকেটেড ইকুইপমেন্ট, পেশেন্ট প্লেসমেন্ট, ট্রান্সফার অফ দ্য পেশেন্ট এন্ড ডিসইনফেকশন অফ দ্য রুম। এগুলো সবকটা কি কি মানে আছে? প্রথমটার মানে নিশ্চয়ই বোঝাতে হবে না, হ্যান্ড হাইজিন। নাম্বার 2, পিপিই, সিঙ্গেল ইউজ এজেন্টস মানে ইনস্ট্রুমেন্টস, মানে আমি একবার ইউজ করব তারপর সেটা গ্লাভস আমি একবার ইউজ করব তারপর। নেক্সট কি আছে? পেশেন্ট প্লেসমেন্ট, আইসোলেশন রুম অফ কোহর্ট, মানে তুই ধর আজকে টিউবারকুলোসিসের পেশেন্ট আছে বা কোভিড-19 এর পেশেন্ট আছে, তুই ওটা জেনারেল বেডে, জেনারেল পেশেন্ট, তার পেশেন্টের ডায়রিয়া আছে, তার পেশেন্টের হয়তো একটু সর্দি জ্বর হয়েছে, তার মাঝখানে তুই একটা কোভিড-19 এর পেশেন্টকে দিবি, কি হবে? কিছু হবে না, হাসপাতাল খালি হয়ে গেছে, কিন্তু সেটা উচিত হবে কি? তাহলে আমার ভয় আমাকে তার জন্য সিঙ্গেল ইউজ একটা আইসোলেশন রুম দিতে হবে, অথবা কোহর্ট। তুমি বলি স্যার আমার হাসপাতালে এত মানে আইসোলেশনের ঘর নেই, সিঙ্গেল রুম নেই, তাহলে কি? তাহলে কোভিড-19 এর সব পেশেন্টকে একসাথে রাখা, টিউবারকুলোসিসের পেশেন্টকে একসাথে রাখা, ঠিক আছে? যাতে ওই একই ডিজিজ যাদের আছে তাদের সেম গ্রুপ, হোয়াট ইউ মিন বাই কোহর্ট,
ফর মানে পারসন উইথ দ্য সেম গ্রুপ তাদেরকে ওই একই জায়গায় বুঝেছিস এইবার হচ্ছে ট্রান্সফার অফ দ্য পেশেন্ট এটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ধর আজকে হঠাৎ করে তোরা দেখবি এমনি একটা পেশেন্ট জেনারেল ওয়ার্ডে ভর্তি ছিল হঠাৎ করে তার একটা দেখা গেল এমন কোনো একটা ইনফেকশন হয়েছে যে ইনফেকশনটা থেকে অন্য পেশেন্টরা হসপিটালে যেতে পারে সেটা কোভিড হতে পারে ক্যান্ডিডা অলিস ইনফেকশন হতে পারে অনেক কিছু সেক্ষেত্রে পেশেন্টকে আর ওখানে রাখা যাবে না পেশেন্টকে আইসোলেট ট্রান্সফার করতে হবে স্পেশাল দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট প্রসিডিউর সঙ্গে সঙ্গে সেই পেশেন্টকে ট্রান্সফার করতে হবে যখন এটা লাস্ট ডিসইনফেকশন অফ দ্য উন্ড যখন পেশেন্ট ওখান থেকে কোভিডের পেশেন্ট ছেড়ে দিয়ে বা টিউবারকুলোসিস পেশেন্ট ছেড়ে দিয়ে দেখিয়ে গেল আমি সঙ্গে সঙ্গে আরেকটা পেশেন্ট করে ঢুকিয়ে দেবো আগে রুমটাকে ডিসইনফেকশন তারপরে ওকে এইবার হচ্ছে ড্রপলেট প্রিকশন তাহলে যেগুলো ড্রপলেটের মাধ্যমে সংক্রামিত হতে পারে তাদের এগেইনস্টে আমরা যে প্রিকশনটা নিই সেটাকে কি বলে ড্রপলেট প্রিকশন এর মধ্যে রেসপিরেটরি ড্রপলেট দেখ প্রত্যেকটা সাইজ হচ্ছে 5 মাইক্রোমিটারের উপর আমরা যে N95 করি তাতে স্কোরগুলো কত 3 মাইক্রোমিটারের থেকে তাহলে স্বাভাবিক 100% রাখতে হচ্ছে সব ট্রান্সমিশন বাই লার্জ পার্টিকেল ড্রপলেট রিকোয়ার্স ক্লোজ কন্টাক্ট যদি আজকে যদি লার্জ ড্রপলেট যদি হয় তুই একটা তোকে এরকম একটা লোহার বল দিয়েছি একটা রবারের বল দিয়েছি কোনটাকে তুই জোরে ছুঁতে পারবি এটাও কনফিউশন আছে ভাবছিস লোহার বলটা কত বড় শর্ট পার্ট কত শর্ট পার্টে নেমেছিস তো এটা রবারের বল দিয়েছি স্বাভাবিক রবারের বল তো বেশি উঠে যাবে লোহার বলটা একটু উল্টে পড়ে যাবে এমনও হতে পারে নিজের পাই থেকে তো তাহলে ট্রান্সমিশন ভায়া লার্জ ড্রপলেট রিকোয়ার্স ক্লোজ কন্টাক্ট এটা এয়ারে সাসপেন্ডেড অবস্থা থাকে না যথেষ্ট ভারী পড়ে যাবে ঠিক আছে এটা কি যেগুলো ড্রপলেটের মাধ্যমে যায় ডিপথেরিয়া হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা নিজেরিয়া মেনিনজাইটিস মাইকোপ্লাজমা নিউমোনিয়া মাইকোপ্লাজমা যে ধরনের নিউমোনিয়া করে সেটা কি রকম নিউমোনিয়া টিপিক্যাল না অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া কি রকম নিউমোনিয়া these are the among those bacteria who can cause atypical influenza SARS-CoV-2 viral hemorrhagic fever mind it Ebola Marburg Lassa virus ভীষণ ডেঞ্জারাস অন্যান্য কি কি আছে রাইনো ভাইরাস আছে রুবেলা আছে মাম্পস আছে অ্যাডেনো ভাইরাস আছে they can all spread through droplet infection তাহলে ড্রপলেট প্রিকশন কি সবার আগে সর্বঘটে কাঠালি তোলা কি আছে বা দুই নাম্বার হচ্ছে পিপি এই দুটোকে দিয়ে দিই সব জায়গায় তিন নাম্বার রেসপিরেটরি হাইজিন কাফ এটিকেটস ঠিক আছে চার নাম্বার পেশেন্ট যেখানে পেশেন্ট এইগুলোতে ভুগছে তাদেরকে সঠিক জায়গায় আইসোলেশন রুম বা কোহর্টিং করে রাখতে হবে আর ট্রান্সফার অফ দ্য পেশেন্ট ডিসইনফেকশন অফ দ্য তাহলে বোঝা গেল ওই যে যেটা ম্যাটেরিয়াল সেটাকে দিয়ে আমরা পরপর কেমন করে বারবার ইউজ করব তুমি ইচ্ছা বারবার দেখো this is airborne precaution এটা কিন্তু আগেরটার মতো অতটা সোজা নয় আগেটা কি হলো একবার আসলো সোজা সেটা যতদূর গেল তারপর মাটিতে পড়ে কি তারপরে 5 মিনিট পরে ঢুকলে কোনো অসুবিধা এটা কি হবে এক্ষেত্রে এরোজল এবং সেগুলো স্মল পার্টিকেল যাদের সাইজ হচ্ছে less than 5 মাইক্রোমিটার they can be suspended in air বাতাসে ভাসমান অবস্থায় থাকতে পারে ঘন্টা পর ঘন্টা for long time তাহলে সেখানে যদি কেউ আসে তাহলে সে ইনফেক্টেড বোঝা গেল জিনিসটা so remain suspended in air for a long time and may disperse to a distant place with the air current এই ঘরে হয়তো আছে আমার সাথে কানেকশন আছে এই ঘরে বাতাসের মধ্যে দিয়ে ভেসে ভেসে আরো দূরে ওই ঘরে চলে সেটা হবে
কোভিডের ক্ষেত্রে যেটা তখন বারবার বলা হচ্ছে কি কি আছে মাইক্রোব্যাকটেরিয়াল টিউবারকুলোসিস মিজেলস চিকেন পক্স দেখবি কোনো একটা হোস্টেলে বা মেসে যদি কারো একবার চিকেন পক্স হয় তাহলে মোটামুটি সবার হয়ে যায় ঠিক আছে আর এটা একবার হয়ে যাওয়া মানে তুই দেখবি মোটামুটি লাইফ লং এটা আর হবে একবারই হয় অলরাইট smallpox and monkeypox virus এর মধ্যে smallpox আর নেই Bacillus anthracis আচ্ছা এর মধ্যে যদি বিশেষ করে দেখি এর মধ্যে কোন ডিজিজটা খুব রিসেন্টলি পশ্চিমবঙ্গে হয়েছে বলতে পারবি anyone yes কোনটা রে হ্যাঁ টিউবারকুলোসিস ওটা রোজ হয় এটা কি কোনো সমস্যা অ্যাটিপিক্যাল সচরাচর হয় না নোটিফাইড ডিজিজ অ্যানথ্রাক্স উত্তরবঙ্গে হয়েছে অ্যানথ্রাক্স তাহলে কি হবে এরোজল জেনারেটিং যে প্রসিডিউর সেগুলো মানে হায়ার রিস্ক অফ প্যাথোজেন ট্রান্সমিশন এরোজল জেনারেটিং প্রসিডিউর কি রে ভাই অদ্ভুত কথা মানে ধর আজকে তুই কারো এন্ডোট্রাকিয়াল ইনকিউবেশন করছিস তার তো গ্যাগ রিফ্লেক্সিং কি হবে যখন তুই তাকে ভেতরে আসবে তার মানে রেসপিরেটরি সিক্রেশন যেটা সেটা বেরিয়ে আসবে আর কি ওপেন রেসপিরেটরি এয়ারওয়ে সাকশন হচ্ছে এয়ারওয়ে সাকশন করছিস তাহলে কি হবে এরকম আসবে না আসবে না প্রচুর মিশবে আর কি ট্র্যাকিওস্টোমি কেয়ার কার্ডিওপালমোনারি রিসাসিটেশন স্পুটাম ইন্ডাকশন এন্ড ব্রঙ্কোস্কোপি এগুলো সব ক্ষেত্রে প্রচুর পরিমাণে এরোজল বেরিয়ে আসে তাহলে এক্ষেত্রে যখন এই ধরনের পেশেন্ট বসবে তোমার প্রাইভেট চেম্বারে দেখাতে গেছে তোমাদের সব পেশেন্ট দেখতে হবে সো ফার্স্ট ইউ হ্যাভ টু ওয়্যার আ N95 মাস্ক N95 মাস্ক তারপরে কি করা হবে এক্ষেত্রে ক্রস ভেন্টিলেশন থাকবে এরকম জায়গায় বসতে মানে পেশেন্টকে এমন জায়গায় বসাতে হবে যাতে উইন্ডো থাকে এবং উইন্ডো মানে কি ওইখান থেকে বাতাসটা আসছে যেটা বাইরে থেকে এবার তুই কি করলি তুই এখানে এরকম জায়গায় দুখানা জানালা বন্ধ করে দিলি আর এদিকে দরজা বন্ধ করলি পেশেন্টের যেটুকু রেসপিরেটরি সিক্রেশন যা এরোজল তৈরি হবে সেটা তো তুই একা খাবি এবং তারপর তো পেশেন্ট যে আসবে সে করা যাবে না তার মানে এমন করতে হবে যাতে সেটা বেরিয়ে একটা ওয়ে ক্রস ভেন্টিলেশন বাতাস যে সাইড থেকে থাকবে পেশেন্টকে তাহলে বোঝাই হবে বোঝা গেল বিষয় এখানেও যেমন যদি আজকে যেখানে পেশেন্ট ভর্তি থাকবে সেখানেও কিন্তু যেগুলো কোভিড ওয়ার্ড তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু এরকম ছিল যে দুটো বড় জানালা থাকতো সেই জানলার ভেতর থেকে যাতে এয়ারগুলো বেরোতে পারে সাধারণত পজিটিভ এয়ারওয়ে প্রেসার নেগেটিভ এয়ারওয়ে প্রেসার বলে অনেক ব্যাপার আছে সেগুলো তোমরা সাবসিডিয়ারি জানবে নেক্সট So this is the last portion, the Hospital Infection Control Committee. Hospital Infection Control Committee তার মধ্যে দেখতে থাকে একজন চেয়ারপারসন থাকে একজন সেক্রেটারি সাধারণত সেক্রেটারি কে হয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি মানে যিনি মাইক্রোবায়োলজি সবথেকে ভালো বোঝেন ওই ইনস্টিটিউশন Hospital Infection Control Officer হয় রিপ্রেজেন্টেটিভ ফ্রম আ ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি Hospital Infection Control Nurse, head of the all department, মানে এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেটা সার্জারি হতে পারে মেডিসিন প্যারামেডিক্যাল অবস্টেট্রিক্স চেস্ট মেডিসিন সব জায়গায় পেডিয়াট্রিক্স নার্সিং সুপারিনটেনডেন্ট হেড অফ দ্য স্টাফ ক্লিনিক অপারেশন রুম সুপারভাইজার সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট CSSD তার ইনচার্জ ফার্মাসি ইনচার্জ হসপিটাল লিনেন এন্ড লন্ড্রি তার ইনচার্জ hospital kitchen and everywhere
কেন আমার হসপিটাল, কিচেন, লন্ড্রি এগুলোকে ইনভলভ করতে হচ্ছে? কারণ এগুলোর থ্রু দিয়েও ইনফেকশন হয়। all officials has to be notified. Okay, now এবারে তোরা লাস্ট আমাকে বলবি, লাস্ট কোশ্চেন, what is antimicrobial stewardship program? এটা পড়ানো হয়েছে, you know the basics, now you tell me what is it? তারপর তো মাইন্ড করতে শুরু করবে। স্টুয়ার্ড মানে আবার স্টুয়ার্ড হচ্ছে অ্যাটেন্ডেন্ট। আচ্ছা, কাছাকাছি দেখ, যখন কোথাও জাহাজ একটা সমুদ্র থেকে নদীতে হচ্ছে, যে ক্যাপ্টেন চালিয়ে এলো জাহাজ, এমন সময় যেটা হয় যখন সে নদীতে ঢুকে যাচ্ছে, তখন সে নদীর রাস্তাটা কিন্তু সে চেনে না। পর্তুগাল থেকে কোনো একটা জাহাজ যদি এসে আমাদের কলকাতা বন্দরে ভিড়ে, সে জানে গঙ্গা নদীর আমাদের কোথায় কোথায় তো চড়া আছে, কোথায় কোথায় পুরো পাহাড় আছে, জানে জানে না। তো এখানে সাধারণত কি করতে হয়, একজন থাকে যাকে বলা হয় স্টুয়ার্ড, সে কি করে, সে তখন স্টিয়ারিং হুইলটা ধরে সে বাকি রাস্তাটা চালিয়ে দেয়। লোকাল যে রাস্তাটা চেনে, বুঝা গেল? ঠিক সেরকম অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ প্রোগ্রাম হচ্ছে অকারণ অ্যান্টিবায়োটিকটাকে কমানো, অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ, মিসইউজ, ওভারইউজ। আগে বলেছি পেশেন্ট সমস্ত প্রয়োজনে কি হচ্ছে, সব জায়গায় আননেসেসারি ওষুধ খাচ্ছে। আচ্ছা, প্রথম প্রশ্ন, আমরা আননেসেসারি ওষুধ দিই কি? বেশিরভাগ ক্ষেত্রে আননেসেসারি আমাদের যদি টোটাল মেডিকেল কনজাম্পশন দেখি অ্যান্টিবায়োটিক, বেশিরভাগটাই অকারণে। পেশেন্ট দুদিন হেঁচেছে, একটা অ্যামোক্সিলিন খাইবে, অ্যামোক্সিলিন না, অ্যামোক্সিলিন দিলে না, সেটিক্সিন। পেশেন্টের কিছু হয়নি, পেশেন্টের আগের দিন পেশেন্টের একটু পৈঠিক গোলযোগ হয়েছে, সোজাসুজি পেশেন্টের অফ্লক্সাসিন খাইবে বা অফ্লক্সাসিন অরিজিনাল খাইবে। কি খেয়েছিলেন আগের দিন? না, কিচ্ছু খাইনি, শুধু বাসি লুচি আর মাংস খেয়েছিলেন। তো পেশেন্টের তারপরে কি হবে? ইনফেকশন হবে না, পেটের গোলযোগ হবে না, অ্যাসিডিটি হবে না, ঠিক না অফ্লক্সাসিন। এবং সেটা একবার খাওয়ার পরে পেশেন্টের ধারণা হয় যে সব রোগ সেরে যায় এবং একটার পরে দ্বিতীয় ডোজ আর খেতে হয়। এমনকি দুদিন পরে সেই পেশেন্ট এসে এটাও বলে যে ডাক্তারবাবু ওই ওষুধটা খাওয়ার পর থেকে আমার কঠিন হয়, তাকে দিতে হবে এনেমা। তো তাহলে কি করতে হবে, যে এইগুলো ব্যাপারটা কি হয়েছিল, বেসিক্যালি তার কিন্তু কিছু হয়নি, তার একটা অ্যাসিডিটি হয়েছিল, অ্যাসিডিটি রিলেটেড গ্যাস্ট্রাইটিস হয়েছিল, সেটা যদিও প্লেন অ্যান্টি অ্যাসিড কোনো মেডিকেশন দিয়ে হয়ে যাবে। যদি ভাইরাল ডায়রিয়া হয় তাহলে কি হবে, ওআরএস খেতে হবে। কোথাও জেনে রাখো, কোনো ডায়রিয়া আনটিল এন্ড আনলেস it takes the form of dysentery or invasive diarrhea, it doesn't need systemic antibiotics, কিন্তু আমাদের দিতে হবে, দেওয়া হয়। ওআরএস এটা সেলফ লিমিটিং, ওআরএস আর ফ্লুইড ম্যানেজমেন্ট সাপোর্টিং থেরাপিতে সব দিতে হবে, কিন্তু হয় আমাদের তো দিতেই হবে। নাম্বার 2 হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা বাবা ভাইরাল ডিজিজ না ব্যাকটেরিয়াল ডিজিজ? ভাইরাল ডিজিজ। তাহলে কেন অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিকে তো ব্যাকটেরিয়া মরে, ভাইরাস তো মরে না। কিন্তু আমরা এবং বড় বড় অ্যান্টিবায়োটিক যেটা দেওয়ার কোনো প্রয়োজন হতে পারে কোন ক্ষেত্রে, যদি আমরা দেখি যে কাশির সাথে কফ উঠছে, তার মানে এখানে ভাইরাল থেকে একটা সুপারফিশিয়াল ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, সেই কারণের জন্য তখন তুই ইচ্ছে করলে একটা কোনো অ্যান্টিবায়োটিক অ্যাক্সেস করতে পারিস। সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকগুলো জায়গাতে ভুলভাল ইউজ করছি। নাম্বার 2, পেশেন্ট এখন ডাক্তারের কাছ থেকে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য ধার ধারে না, পেশেন্ট সরাসরি গুগল দেখে, সরাসরি ওষুধ দোকানে যায়, give me this medicine. Category H drug has to be prescribed only with a doctor's prescription. সেটাকে মোটামুটি ডিসকাউন্ট করে দিয়ে পেশেন্টকে সুন্দর সেই ওষুধগুলো দিয়ে দেওয়া।
পেশেন্ট নজল জুসের মতো সেই ওষুধগুলো খান, যথারীতি সারেন না, এবং সেটাতে কি হয় ইনকমপ্লিট ডোজিং এর জন্য একটা ভবিষ্যতে রেজিস্ট্যান্স। 3 নাম্বার বলতে পারি যদি আমরা ধরে নিলাম আমরা পুরো সম্পূর্ণ স্বচ্ছভাবে ব্যবহার করব, কোনো পেশেন্ট অকারণে কোনো অ্যান্টিবায়োটিক খেলেন না, আমরা ব্যক্তিগতভাবে কোনো পেশেন্টকে অকারণ কোনো অ্যান্টিবায়োটিক দিলাম চলে, এক্ষেত্রে কি হবে তারপরও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যাবে না। কেন? কারণ জানোয়ার জন্তু জানোয়ার যাদেরকে আমরা পশুপালন করি, অ্যানিমাল হাজবেন্ডারি, সেখানে অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি। কোনটা বেশি ব্যবহার হয়? মানুষ বেশি অ্যান্টিবায়োটিক খায় না জন্তু জানোয়ার বেশি অ্যান্টিবায়োটিক খায়? জন্তু জানোয়ার। ঠিক আছে, মানুষের উপর কত কম ভক্তি হয় জেনে রাখ, ও একদম ঠিক বলেছে। মানুষ অ্যান্টিবায়োটিক খায় টোটাল অ্যান্টিবায়োটিক কনজাম্পশনের মাত্র 30%, বাকি 70% যায় জানোয়ারের। মানে যেখানে তোর মানে সবকিছু আছে, পশু পাখি সবকিছু, মাছ মুরগি এমনি গরু ছাগল, যেখানে তোর শুয়োর প্রতিপালন করা সব জায়গায়, সেখানে সমস্ত জায়গায় যেহেতু আমরা কস্ট অফ প্রোডাকশনটাকে ঠিকঠাক রাখতে চাইছি, কারণ যদি ইনফেকশন হয়ে যায় তাহলে তো আমার লাভ ক্ষতি। তাহলে আমি কি করছি, যাতে কিছু না হয় বড় বড় অ্যান্টিবায়োটিক সব খাই দিচ্ছি। এর ফলে কি হবে? এর ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জিন তৈরি হচ্ছে। আমরা তো অ্যানিমাল প্রোটিন খাবো, অ্যানিমাল প্রোটিন যতবার খাবো ততবার ওই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জিনগুলো আমাদের মধ্যে হচ্ছে। আর আরেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আগে খুব তৈরি হতো, এখন তো আর অ্যান্টিবায়োটিক তৈরি হয় না। তৈরি হয় গরু ছাগল ইউজ করার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি হয়, কিন্তু মানুষের ব্যবহার করার জন্য সেই অ্যান্টিবায়োটিক পারমিশন পায় না, কারণ সাইড এফেক্টস আছে এগুলো আছে। তো স্বাভাবিক এতগুলো কারণের জন্য এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। তাহলে কি করব? আমাদের কাছে কোনোভাবে কি রেজিস্ট্যান্সটা কমাতে পারবো? ইয়েস অর নো? পারবো কি পারবো? কি ধারণা? পারবো না। এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, আমাকে আবার মাদার নেচারের উপর ভরসা করতে হবে, সে কখন সেই জায়গায় ফেরত দিবে। আমরা শুধুমাত্র কি করতে পারবো? আমরা যে দুষ্কর্মগুলো করে যাচ্ছি, যার জন্য এই ব্যালেন্সটা বিগড়েছে, সেগুলো আমরা বন্ধ করব। মানে অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ, মিসইউজ, ওভারইউজটা বন্ধ করতে হবে। আমরা পেশেন্টকে কাউন্সেলিং করতে পারবো, পেশেন্ট এডুকেট করতে হবে যে আপনাকে ওপর যে ওষুধগুলো দিচ্ছি আপনি পুরোটা শেষ করুন, আপনি ওই অর্ধেক খেয়ে ফেলে দেবেন। আবার যেখানে বলছি যে এখানে খাওয়ার দরকার নেই সেখানে কিনে খাবেন। আর কি অ্যানিমালের ক্ষেত্রে যেগুলো ইউজ করা হয় সেগুলোতে স্ট্রিক্ট ভিজিল্যান্ট অ্যাকশন, এইগুলো হচ্ছে বেসিক। এরপর আমাদের পেশেন্ট ভর্তি হয়েছে, পেশেন্ট যখন ভর্তি হয়েছে আমার লোকাল ডেটা অনুযায়ী একটা ট্রিটমেন্ট শুরু হয় যার নাম হচ্ছে এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি। এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি চলাকালীন আমি তার স্যাম্পল পাঠাবো, কোথায় পাঠাবো? মাইক্রোবায়োলজি ল্যাবে আমি পেশেন্টকে দেখলাম স্যাম্পল কি আছে, আমার এএসটি রিপোর্ট 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে দেখলাম। এবার আমি কম্পেয়ার করলাম যে ও যে ওষুধগুলো দিয়েছে আর আমি যে ওষুধগুলো সাজেস্ট করছি তার মধ্যে মিল নেই। ধর আজকে পেশেন্টকে দেওয়া হচ্ছে পাইপারসিন ট্যাজোব্যাক্টার ইউটিআই পেশেন্ট, এবারে আমার কাছে যেটা বেরোলো ইকোলাই এবং সেনসিটিভ টু লিভোফ্লক্সাসিন, অনেক কিছু ড্রাগ। তাহলে আমি তখন বলবো যে ভাই ওকে পাইপারসিন ট্যাজোব্যাক্টার দিস না, কাম ডাউন টু লিভোফ্লক্সাসিন, দিস ইজ নোন অ্যাজ ডি-এসক্যালেশন। আবার উল্টোটাও হতে পারে, পেশেন্টকে হয়তো দেওয়া হচ্ছিল লিভোফ্লক্সাসিন, আমি দেখলাম লিভোফ্লক্সাসিনে রেজিস্ট্যান্ট, তখন আমাকে কি করতে হবে? ভাই লিভোফ্লক্সাসিনে হবে না, এসকেলেট টু কার্বাপিনস। সেটা পুরোপুরি পেশেন্ট ডাইরেক্টেড, মানে কাস্টমাইজ। আজকে রামবাবু যেটা হবে শ্যামবাবু সেটা হবে, পুরোপুরি আলাদা, সবার জন্য এক নয়। প্রত্যেকের নিড অনুযায়ী, প্রত্যেকের ইনফেকশন অনুযায়ী, প্রত্যেকের কোমরবিড কন্ডিশন অনুযায়ী, প্রত্যেকের ইমিউন স্ট্যাটাস অনুযায়ী কিন্তু আমাদের ডায়াগনোসিস এবং থেরাপি চেঞ্জ হয়ে যায়। দিস ইজ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। রাইট ড্রাগ, রাইট ডোজ, right duration for the right patient, right drug, right dose, right duration for the right patient. Okay, এর দুটো অ্যাপ্রোচ। একটা হচ্ছে আমি পেশেন্ট সবাইকে বলে দিলাম
এগুলোর বেশি আপনি কিন্তু দেবেন না, এই ওষুধটা দেবেন না, এই ওষুধটা দেবেন না, এই ওষুধটা দেবেন না। এবার যদি বলে দিলাম বলাই ভালো ওষুধ, তাহলে কি হবে? তারপর লেখা, এবার যখন লেখা হবে তখন আমি ফার্মাসিতে বলে দিলাম যে এই যে ক্যাটাগরি ড্রাগ যেগুলো আছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, যেগুলো হায়ার ড্রাগ সেগুলো কিন্তু হসপিটাল ইনফেকশন কন্ট্রোল বা হসপিটাল অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ প্রোগ্রামের যারা অথরিটি, তাদের পারমিশন ছাড়া একটার বেশি ডোজ দেওয়া হবে না। এমার্জেন্সি পেশেন্ট দিতেই হবে, তখন কিছু করার নেই, একটা আমাদের একটা ডোজ দেওয়া যাবে। কিন্তু তারপরে যেটা ডোজ, তারপরে তো হসপিটাল ইনফেকশনের লোকজন চলে আসে, মাঝরাতে পেশেন্ট ভর্তি হয়েছে, সকালে তো তারা আসছে, তো সকালে নেক্সট ডোজের আগে সঙ্গে সঙ্গে আমাদের যারা ওই এমআরপি প্রজেক্টের আন্ডারে আছে তাদেরকে কন্টাক্ট করতে হবে যে স্যার এটা কি দেওয়া চলবে। যদি উনি এস্টাবলিশ করাতে পারেন ইয়েস এখানে পেশেন্টের আমি মনে করছি যে পেশেন্টের খুব খারাপ কন্ডিশন বা ইনফেকশনটা অনেক মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে পারমিশন পাবেন, নইলে পাবেন। এখন যেটা আছে এটা হচ্ছে আর ব্যাক এন্ড অ্যাপ্রোচ কাকে বলে, পেশেন্ট এলে ডাক্তারবাবু প্রেসক্রাইব করবেন, হসপিটাল যারা এমআরপি কমিটি তারা ওটা রেগুলার বেসিস উপর চেক করে করে দেখবে যে কোনটা কোনটা ভ্যালিড আর কোনটা কোনটা ইনভ্যালিড, সেখানে সেখানে রেসপন্স ফ্রন্ট এন্ড ব্যাক দুটো বোঝা গেল।